নমস্কার, ওয়েলকাম টু ম্যাথমেটিক্যাল ইংলিশ। আমি গোবিন্দ বিশ্বাস আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল ম্যাথমেটিক্যাল ইংলিশে আরও একবার স্বাগত জানাই। I am gathering pebbles standing on the seashore without knowing the vast ocean of knowledge lying round before me. জ্ঞান সমুদ্রের তীরে দাঁড়িয়ে আমি নুড়ি পাথর কুড়োচ্ছি মাত্র, সামনের বিশাল বারিধির কিছুই জানি না। যিনি এই কথাটি বলেছিলেন তিনি গাছ থেকে আপেল পড়া দেখে মহাকর্ষ সূত্র আবিষ্কার করেছিলেন। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই অনুমান করতে পেরেছ আমি স্যার আইজ্যাক নিউটনের কথা বলছি, যার জ্ঞানের পরিধি অসাধারণ, কিন্তু তার নিজের জীবন সম্পর্কে মূল্যায়ন অতীব সাধারণ। তার সুরে সুর মিলিয়ে বলবো, দেয়ার ইজ নো এন্ড অফ লার্নিং, জানার কোনো শেষ নেই। তাই আপাত দৃষ্টিতে টেন্স যাদের কাছে খুব জানা মনে হচ্ছে তাদের বলবো আরও একবার দেখো। ইন মাই ফার্স্ট এপিসোড হোয়াট আই টোল্ড ইজ দ্যাট টেন্স ইজ কল্ড দ্য ফাদার অফ ইংলিশ। আজ বলছি টেন্স মে বি কল্ড দ্য গ্র্যান্ডফাদার অফ ইংলিশ। সত্যি কথা বলতে কি, ফাদার বা গ্র্যান্ডফাদার নয়, টেন্স শুড বি কল্ড দ্য সোল অফ ইংলিশ। সুতরাং টেন্স না শেখার কোনো বিকল্প নেই। কাকে বলে টেন্স? আমরা জানি ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বা কাল বলে। টেন্স কিন্তু সময় নয়, যদিও ল্যাটিন শব্দ টেম্পাস থেকে ইংরেজিতে টেন্স শব্দটি এসেছে। টেম্পাসের বাংলা হলো সময়, কিন্তু টেন্স মূলত ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়। সুতরাং টেন্স ইজ দেয়ারফর দ্য ফর্ম অফ দ্য ভার্ব দ্যাট টেলস আস at what time the action of the verb occurs. Tense is principally divided into three classes: present tense বর্তমান কাল, past tense অতীত কাল, future tense ভবিষ্যৎ কাল, each of which is again subdivided into four classes. These are indefinite tense, continuous tense, perfect tense, perfect continuous tense. আমরা যদি এই চারটি ভাগের আগে একবার প্রেজেন্ট, একবার পাস্ট এবং একবার ফিউচার বসিয়ে দিই, তাহলে টেন্সের যে 3 গুণ 4 12টি ভাগ আমরা সেটা পেয়ে যাব। প্রথমত প্রেজেন্ট বসালে প্রথম টেন্সের নাম হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার যদি পাস্ট বসাই তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার ফিউচার বসালে ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই 12টি ভাগের প্রত্যেকটা ভাগ নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। আজ আমাদের আলোচ্য বিষয় নাম্বার 1, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যেটাকে সিম্পল প্রেজেন্ট টেন্সও বলা হয়ে থাকে, বাংলায় বলা হয় সাধারণ বর্তমান কাল। কাকে বলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স? বর্তমান সময়ে কোনো কাজ সাধারণভাবে ঘটে, হতে পারে চিরসত্য বাক্য, হতে পারে অভ্যাসগত কাজ, যেখানে পার্মানেন্ট সিচুয়েশন বিরাজ করে, আমরা সেই ক্ষেত্রে ব্যবহার করি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, সে কখনো মিথ্যা কথা বলে না, আমি ইংরেজি পড়াই, ইত্যাদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের উদাহরণ। আমরা দেখে নেব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ম্যাথমেটিক্যাল কনস্ট্রাকশন কি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ইকুয়াল টু সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব প্লাস অবজেক্ট প্লাস রেস্ট। বলে রাখা ভালো,
ফাইনাইট ভার্ব এই ক্ষেত্রে সর্বদাই V1 হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এই ক্ষেত্রে গঠন একটাই, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ক্রিয়ার সঙ্গে এস বা ইএস বসে। মনে রাখতে হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অক্সিলিয়ারি ভার্ব হয় টু বা ডাজ, যেটা আমরা আগেই আলোচনা করেছি। এবার আমরা দেখে নেব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কয়েকটি উদাহরণ। দেখে নিই প্রথম বাক্য, রতনবাবু প্রতিদিন খবরের কাগজ পড়েন। নিশ্চিতভাবেই অ্যাফার্মেটিভ বাক্য। দেখে নিই, রতনবাবু পড়েন, রিড, কিন্তু এই ক্ষেত্রে রিডস হবে কারণ রতনবাবু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সঙ্গে এস হলো রিডস দ্য নিউজ পেপার প্রতিদিন, ডেইলি। রতনবাবু সাবজেক্ট, রিডস ফাইনাইট ভার্ব, তার সঙ্গে এস হলো দ্য নিউজ পেপার অবজেক্ট, ডেইলি আমরা বলছি রেস্ট। তাহলে আমরা যে গঠন দেখলাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের, মূলত তার সঙ্গে একেবারে হুবহু মিলে গেল। সাবজেক্ট ফাইনাইট ভার্ব অবজেক্ট রেস্ট। এবার এই বাক্যটাকে যদি নেগেটিভ করা হয়, রতনবাবু প্রতিদিন খবরের কাগজ পড়েন না, তখন বাক্যটি কি হবে? আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অক্সিলিয়ারি ভার্ব হয় ডু অথবা ডাজ, সুতরাং এখানে অক্সিলিয়ারি ভার্বের সঙ্গে নট বসাতে হবে। তিনি প্রতিদিন খবরের কাগজ পড়েন না, রতনবাবুর পরিবর্তে আমরা লিখলাম হি ডাজ নট অথবা ডাজেন্ট রিড দ্য নিউজ পেপার ডেইলি। একইভাবে হি সাবজেক্ট, ডাজ নট এই ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্ব, রিড ফাইনাইট ভার্বের বেস ফর্ম V1, দ্য নিউজ পেপার অবজেক্ট, ডেইলি রেস্ট। পরের বাক্য, তিনি কি প্রতিদিন খবরের কাগজ পড়েন? অর্থাৎ রতনবাবু প্রতিদিন খবরের কাগজ পড়েন, এই বাক্যটাকে ইন্টারোগেটিভ করা হলো। তিনি কি প্রতিদিন খবরের কাগজ পড়েন? তাহলে কি হবে? অক্সিলিয়ারি ভার্বটাকে সাবজেক্টের আগে নিতে হবে। তিনি কি পড়েন? ডাজ হি রিড দ্য নিউজ পেপার ডেইলি। এখানে কোনো জটিলতা নেই, একেবারেই ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়ম। অক্সিলিয়ারি ভার্ব, হি সাবজেক্ট, রিড ফাইনাইট ভার্ব, দ্য নিউজ পেপার অবজেক্ট, ডেইলি রেস্ট। এবার রতনবাবু কি প্রতিদিন খবরের কাগজ পড়েন না? নেগেটিভ ইন্টারোগেটিভ, কিছুই নয়, ইন্টারোগেটিভের সঙ্গে একটা নট বসবে। আমরা দেখে নিই, রতনবাবু কি ডাজ নট রতনবাবু read the newspaper daily? Question mark. নেগেটিভ ইন্টারোগেটিভ। ডাজ নট, একটু এখানে খেয়াল করার বিষয়, রতনবাবু নাউন হলে নেগেটিভ ইন্টারোগেটিভ বাক্যে নট নাউনের পূর্বে বসাতে হয়। আর যদি রতনবাবুর জায়গায় আমরা হি লিখতাম তাহলে নটটাকে হি এর পরে লিখতে হয়। সুতরাং এই জটিলতা এড়ানোর জন্যে আমরা যদি শর্ট ফর্মে লিখি, নাউন প্রোনাউনের সমস্যা থাকবে না। ডাজ নটটাকে লিখব ডাজেন্ট রতনবাবু read the newspaper, all the same, newspaper daily. Question mark. আর একটা বাক্য, তিনি প্রতিদিন কোন খবরের কাগজ পড়েন? অর্থাৎ
একটা ডব্লিউএইচ আনা হলো। ডব্লিউএইচ হলে কীভাবে বাক্যটা লিখব? তিনি প্রতিদিন কোন খবরের কাগজ, কোন অর্থে হুইচ নিউজ পেপার, আমরা ডব্লিউএইচ করেছিলাম, হুইচ নিউজ পেপার, এই ক্ষেত্রে এই গোটাটাকে বলা হচ্ছে ডব্লিউএইচ, ডব্লিউএইচ কম্পাউন্ড। এবার অক্সিলিয়ারি ভার্ব লিখতে হবে, ডাজ তিনি, হি রিড ডেইলি, এটা অক্সিলিয়ারি ভার্ব ডাজ, হি সাবজেক্ট, রিড ফাইনাইট ভার্ব, অবজেক্টটা হুইচ নিউজ পেপারের মধ্যে আছে, ডেইলি রেস্ট। হলো? এবার এটাকে আমরা ট্যাগ কোশ্চেনের রূপ দিতে পারি। ট্যাগ কোশ্চেন হলে তখন কি হবে? রতনবাবু প্রতিদিন খবরের কাগজ পড়েন, তাই নয় কি? কি হবে? আগে আমরা স্টেটমেন্ট দেখলাম, স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ আছে, তাই ট্যাগটা কি করতে হবে? নেগেটিভ। স্টেটমেন্টে এই বাক্যটা লিখতে হবে সরাসরি, রতনবাবু reads the newspaper daily, কমা দিয়ে, যেহেতু স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ আমরা কি লিখব? ডাজেন্ট হি, ডাজেন্ট হি, রতনবাবু লেখা যাবে না, তার পরিবর্তে প্রোনাউনটাকে লিখতে হবে, ডাজেন্ট হি। তাহলে কি হলো? রতনবাবু রিডস দ্য নিউজ পেপার ডেইলি, ডাজেন্ট হি, তাই নয় কি? তাহলে আমরা দেখলাম যে কোনো একটা বাক্যকে ঘুরিয়ে ফিরিয়ে আমরা বিভিন্ন সেন্টেন্সের ভিতর দিয়ে লিখতে পারি। এবার আমরা চলে যাই উইথ হ্যাভ ভার্ব। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহৃত হতে পারে হ্যাভ ভার্ব। সেই ক্ষেত্রে দেখে নি দুটি বাক্য। তার লক্ষ্যে পৌঁছানোর একটা সুযোগ আছে, আছে অর্থে তার, হি, তারপরে হ্যাজ হবে, নিশ্চয়ই হ্যাভ হবে না, হি হ্যাজ একটা সুযোগ, অ্যান অপরচুনিটি, অপরচুনিটি, লক্ষ্যে পৌঁছানোর, টু রিচ, পৌঁছাতে, ইনফিনিটিভ, দ্য গোল, গোল লক্ষ্য, এম হতে পারে। তাহলে হি সাবজেক্ট, হ্যাজ এই ক্ষেত্রে ফাইনাইট ভার্ব, আমরা জানি হ্যাভ ভার্বের ফাইনাইট ভার্ব হওয়ার সুযোগ আছে। অ্যান অপরচুনিটি এটা হলো মূলত কমপ্লিমেন্ট, যেহেতু বি ভার্ব। আর টু রিচ দ্য গোল এটাকে আমরা বলছি রেস্ট। এবার এই বাক্যটাকে আমরা নেগেটিভ করতে পারি, ইন্টারোগেটিভ করতে পারি, নেগেটিভ ইন্টারোগেটিভ করতে পারি। এখানে আমি আরেকটা বাক্য লিখেছি, কেন তার লক্ষ্যে পৌঁছানোর সুযোগ নেই, তার মানে নেগেটিভ ইন্টারোগেটিভ এবং একটা ডব্লিউএইচ আছে। তাহলে কি হলো? কেন, হোয়াই, তার লক্ষ্যে পৌঁছানোর সুযোগ নেই। হ্যাজ হি, প্রোনাউন তাই নটটা পরে লিখলাম, হ্যাজ হি নট অ্যান অপরচুনিটি to reach the goal, question mark, why WH has auxiliary verb, কিন্তু ফাইনাইট ভার্ব হওয়ার ক্ষমতা আছে। এই বাক্যে অবশ্য ফাইনাইট ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব এবং ফাইনাইট ভার্ব দুটোই। হি সাবজেক্ট, নট নেগেটিভের জন্যে, হ্যাজের সঙ্গে, অ্যান অপরচুনিটি কমপ্লিমেন্ট, টু রিচ দ্য গোল এটাকে বলছি রেস্ট। এবার এই বাক্যটাকে আমরা ডু বা ডাস ব্যবহার করতে পারি কিভাবে একটু দেখে নিই। যেখানে হ্যাজ আছে, হ্যাজটাকে ফাইনাইট ভার্ব হিসাবে ব্যবহার করে আমরা ডু বা ডাসও ব্যবহার করতে পারি। তাহলে বাক্যটা কী হবে? অর হোয়াই ডাজেন্ট হি হ্যাভ an opportunity to reach the goal, question mark।
তাহলে নেগেটিভ ইন্টারোগেটিভ বাক্য এবং তার আগে একটা ডব্লিউএইচ আছে। এটা পারলে বাকি সবগুলো পারার কথা। আমরা দেখে নিই হোয়াই ডব্লিউএইচ ওয়ার্ড, ডাজেন্ট এক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্ব, হিটা সাবজেক্ট, এই হ্যাভটা কিন্তু ফাইনাইট ভার্ব হয়ে গেল। যদিও দেখে মনে হতে পারে হিয়ের পরে কেন হ্যাভ, হিয়ের জন্য আমরা এখানে ডাজেন্ট লিখেছি, সেই জন্য হ্যাভটা বেস ফর্ম। অ্যান অপরচুনিটি, এটাকে আমরা বলছি কমপ্লিমেন্ট, যেহেতু হ্যাভ ভার্ব। টু রিচ দ্য গোল, এটা হবে রেস্ট। তাহলে আমরা দেখলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হতে পারে হ্যাভ ভার্ব। আরও একটা আছে উইথ বি ভার্ব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হতে পারে বি ভার্ব। তিনি কি সত্যি আমাদের গ্রামের একজন সৎ মানুষ? এটাকে আমরা বিভিন্নভাবে লিখতে পারতাম। তিনি একজন আমাদের গ্রামের সৎ মানুষ, তিনি আমাদের গ্রামের একজন সৎ মানুষ নন, তিনি কি একজন সৎ মানুষ ইত্যাদি লিখে আমরা এই বাক্যটা লিখলাম, তিনি কি সত্যি আমাদের গ্রামের একজন সৎ মানুষ। তার মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখি বি ভার্ব, তিনি কি, মানে ইজ হি রিয়েলি, সত্যি, অ্যান অনেস্ট ম্যান আমাদের গ্রামের, ইন আওয়ার ভিলেজ, কোশ্চেন মার্ক। এটা দেখে নিই, ইজটা বি ভার্ব মূলত, যেটা ফাইনাইট ভার্ব হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে। হি সাবজেক্ট, রিয়েলি অ্যাডভার্ব, অ্যান অনেস্ট ম্যান, এটাও কমপ্লিমেন্ট, বি ভার্বের কমপ্লিমেন্ট হয়, হ্যাভ ভার্বের কমপ্লিমেন্ট হয়। ইন আওয়ার ভিলেজ, এটা হবে রেস্ট। তবে বলে রাখি এই ক্ষেত্রে আমরা যেখানে ইজ লিখেছি, যেমন হ্যাভ ভার্বের ক্ষেত্রে আমরা ডু বা ডাজ ব্যবহার করতে পারি, বি ভার্বের ক্ষেত্রে ইজের জায়গায় কিন্তু ডু বা ডাজ ব্যবহার করা যাবে না। ইজটা ব্যবহার করেই নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ অথবা নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে, এটাই নিয়ম। তাহলে এই ক্ষেত্রে আমাদের যেটা মনে রাখার বিষয় সেটা হলো নেগেটিভ ইন্টারোগেটিভ বাক্যে নট নাউনের পূর্বে ব্যবহৃত হয় এবং কর্তা যদি সাবজেক্ট যদি প্রোনাউন হয় প্রোনাউনের পরে ব্যবহৃত হয়। তবে আমরা যদি অক্সিলিয়ারি ভার্বটাকে কন্ট্রাক্টেড ফর্মে ব্যবহার করি সেই ক্ষেত্রে পরে নাউন প্রোনাউন এই ভাবনাটা না ভাবলেও চলবে। সুতরাং সেই ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্বের কন্ট্রাক্টেড ফর্ম ব্যবহার করাই বাঞ্ছনীয়। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহৃত হতে পারে মডাল অক্সিলিয়ারি ভার্ব। আমরা দেখে নিই দুই একটি বাক্য। তিনি অঙ্কটি সহজভাবে করতে পারেন, পারা অর্থে ক্যান, হি ক্যান ডু অঙ্কটি দ্য সাম ইজিলি, সহজভাবে। হি সাবজেক্ট, মডাল অক্সিলিয়ারি ভার্ব, দ্য সাম অবজেক্ট, ইজিলি ক্ষেত্রে রেস্ট। সুতরাং আমরা দেখলাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহৃত হতে পারে মডাল অক্সিলিয়ারি ভার্ব। আরও অনেক মডাল অক্সিলিয়ারি ভার্ব আছে যেগুলো আমরা একইভাবে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠনের সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা একটাই রুল, মূলত সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ক্রিয়ার সঙ্গে এস বা ইএস বসে। এখন কথা হলো কোথায় এস বসে কোথায় ইএস বসে, এই বিষয়ে কয়েকটি রুলস আছে, আমরা একটু দেখে নিই। বেশিরভাগ ভার্বের সঙ্গে এস যুক্ত হয়, যেমন ওয়ার্ক, ওয়ার্কস, স্পিক, স্পিক্স, লাভ, লাভস। নাম্বার 2, ভার্বের শেষে এস, এসএইচ, সিএইচ, এক্স এবং ও থাকলে তখন ইএস যুক্ত হয়। এটা একটু মনে রাখার বিষয়। এস, এসএইচ, সিএইচ, এক্স এবং ও এর পূর্বে কনসোনান্ট থাকলে সাধারণত এই নিয়ম হয়। আমরা দেখিনি সেই ক্ষেত্রে কি হবে, ইএস যুক্ত হবে। যেমন ডু, ডাজ, ইএস যুক্ত হলো। গো, গোজ, ইএস। পাস, পাসেস, ডবল এস আছে তাই ইএস। উইশ, এসএইচ আছে তাই উইশেস। সার্চ, সিএইচ আছে তাই সার্চেস, ইএস যুক্ত হলো। আর দুটি নিয়ম, ভার্বের শেষে ওয়াই এবং ওয়াই এর পূর্বে কনসোনান্ট থাকলে ওয়াই এর স্থলে আই ইএস হয়। যেমন ভার্বের শেষে ওয়াই ট্রাই, ওয়াই তার আগে আর কনসোনান্ট, সুতরাং
ট্রাইজ, IES, TRIES, ট্রাইজ হলো। একইভাবে স্টাডি, ওয়াই আছে লাস্টে এবং ওয়াই এর আগে কনসোনেন্ট আছে ডি, সুতরাং স্টাডিজ, STUDIES যুক্ত হলো। ভার্বের শেষে ওয়াই এবং ওয়াই এর পূর্বে ভাওয়েল থাকলে শুধুমাত্র এস যুক্ত হয়। যেমন বয়, লাস্টে ওয়াই, তার আগে ও ভাওয়েল আছে, সেই জন্য শুধু এস যুক্ত হলো, বয়েজ। প্লে, ওয়াই, তার আগে এ আছে ভাওয়েল, সুতরাং প্লেজ। এইভাবে আরও অনেক অনেক ভার্ব হতে পারে। কোথায় আমরা এস বসাবো, কোথায় ইএস বসাবো, এই সূত্রগুলো দেখলেই মোটামুটি কনফার্ম হয়ে আমরা ব্যবহার করতে পারি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে গঠনের সেই অর্থে কোনো জটিলতা নেই। আমরা দেখলাম শুধু সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তারপরে কোথায় এস যুক্ত হবে, কোথায় এস যুক্ত হবে, এটাই হলো গঠন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো কোথায় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহৃত হবে, সেটা খুব ভালো করে মনে রাখা দরকার। আমরা দেখে নিই। প্রথমত, ইউনিভার্সাল ট্রুথ, জেনারেল ট্রুথ, ফ্যাক্ট, অর্থাৎ চিরসত্য বাক্য বোঝাতে ব্যবহৃত হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমরা দেখে নিই দু একটি বাক্য। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, ইউনিভার্সাল ট্রুথ। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। দি আর্থ, পৃথিবী, সাবজেক্ট, মুভস ফাইনাইট ভার্ব, তার সঙ্গে এস যুক্ত হলো রাউন্ড দ্য সান, এটাকে আমরা বলছি রেস্ট। জল 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটতে থাকে, ফ্যাক্ট, সত্যি ঘটনা। ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস, বয়েলস, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। হতে পারে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, ইত্যাদি আরও অনেক অনেক বাক্য হতে পারে। চলে যাব আমরা পরের সেগমেন্ট। আ পার্মানেন্ট সিচুয়েশান, নিয়মিত বা দীর্ঘস্থায়ী বোঝাতে আমরা যদি বলি আমরা ভারতে বাস করি, পার্মানেন্ট সিচুয়েশান, উই লিভ ইন ইন্ডিয়া। কিন্তু আমরা যদি বলি উই আর লিভিং ইন ইন্ডিয়া, তখন মনে হবে টেম্পোরারি। সুতরাং পার্মানেন্ট সিচুয়েশানে ব্যবহৃত হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর একটা বাক্য, আমি শিক্ষক হিসাবে কাজ করি, আই ওয়ার্ক অ্যাজ আ টিচার। এক্ষেত্রে যদি বলতাম আই অ্যাম ওয়ার্কিং অ্যাজ এ টিচার, তখন মনে হতো কাজটি পার্মানেন্ট নয়। চলে যাব পরের সেগমেন্ট নাম্বার 3, আ হ্যাবিচুয়াল অর রিপিটেড অ্যাকশান, যেটাকে বলা হচ্ছে অভ্যাসগত কাজ। কোনো বারংবার কোনো কাজ চলে বা করা হয়, অভ্যাসগত কাজ হলে সেই ক্ষেত্রে ব্যবহৃত হয় প্রেজেন্ট সিম্পল। আমরা দেখে নিই একটি বাক্য, মিনা প্রতি শুক্রবার মন্দিরে যায়, রিপিটেডলি ঘটে, সেই জন্যে মিনা গোজ টু দ্য টেম্পল অন ফ্রাইডেজ। সুতরাং এই ক্ষেত্রে আমরা ব্যবহার করলাম গোজ, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। পরের বাক্য, রমেন সাধারণত দ্রুত গাড়ি চালায়, এটা তার অভ্যাস। সুতরাং রমেন ইউজুয়ালি, সাধারণত, ড্রাইভস ফাস্ট, দ্রুত গাড়ি চালায়, ড্রাইভস, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সুতরাং কোনো অভ্যাসগত কাজ হলে, বারংবার ঘটে এমন বোঝালে ব্যবহৃত হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমরা চলে যাব পরের সেগমেন্ট নাম্বার 4, ইম্পারেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এক্ষেত্রে দেখে নিই আরও দু একটি বাক্য, পেন্সিল দিয়ে একটি বৃত্ত আঁকো, আঁকো ভার্ব দিয়ে শুরু হবে, ড্র আ সার্কেল, বৃত্ত, উইথ আ পেন্সিল, ভার্ব, অবজেক্ট, উইথ আ পেন্সিল, রেস্ট। আরও একটি বাক্য আছে, পড়ার সময় এটা করো না। আমরা দেখেছিলাম নিষেধ করা হলে ডো নট দিয়ে বাক্যটি শুরু হয়। সুতরাং বাক্যটি হবে ডোন্ট অথবা ডো নট, ডোন্ট ডু দিস, এটা করো না, অ্যাট দ্য টাইম অফ রিডিং, পড়ার সময় এটা করো না। সুতরাং ইম্পারেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। নেক্সট, অ্যান অ্যাকশন ফিক্সড ইন দ্য নিয়ার ফিউচার, নির্দিষ্ট কাজ নিকট ভবিষ্যতে হবে বোঝাতে। অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ নির্দিষ্ট করা থাকলে সেই ক্ষেত্রে ফিউচার ইনডেফিনিট টেন্স ব্যবহার না করে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করব। দেখে নিই কয়েকটি বাক্য, সে আগামীকাল এখানে আসবে, ফিউচার টেন্স, কিন্তু আগামীকাল যেহেতু নির্দিষ্ট আছে সেই জন্য বাক্যটাকে লিখতে হবে প্রেজেন্ট টেন্সে,
কি লিখলাম? হি কামস হিয়ার টুমরো, কামস প্রেজেন্ট টেন্স। নেক্সট, তার ট্রেন রাত 11:30-এ পৌঁছাবে, নির্দিষ্ট সময় 11:30 পৌঁছাবে ফিউচার, তাহলেও হিজ ট্রেন অ্যারাইভস প্রেজেন্ট টেন্স অ্যাট 11:30 AM। পরের সেগমেন্ট, ন্যারেটিং হিস্টোরিক্যাল ইভেন্ট, ঐতিহাসিক ঘটনা বিবৃত করতে। যেমন ভারত 1947 সালে স্বাধীনতা লাভ করে, বাক্যটি দেখে মনে হয় পাস্ট টেন্স, কিন্তু যেহেতু ঐতিহাসিক ঘটনা আমরা লিখব প্রেজেন্ট টেন্সে। ইন্ডিয়া উইন্স প্রেজেন্ট টেন্স ফ্রিডম ইন 1947। একইভাবে রাজা রামমোহন রায় আধুনিক ভারতের অগ্রদূত ছিলেন, ছিলেন থাকলেও লিখতে হবে প্রেজেন্ট টেন্সে। রাজা রামমোহন রায় ইজ প্রেজেন্ট টেন্স দ্য পায়োনিয়ার অফ মডার্ন ইন্ডিয়া। এভাবে আরও অনেক বাক্য হতে পারে। আমরা চলে যাব পরের সেগমেন্ট, নিউজ পেপার হেডলাইন্স, সংবাদপত্রের শিরোনাম। সংবাদপত্রের শিরোনামে সবসময় ব্যবহৃত হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। মূলত কোনো ভার্ব না থাকলেই সবচাইতে ভালো হেডিং হতে পারে, কিন্তু যদি ভার্ব ব্যবহার করতেই হয় সেক্ষেত্রে অবশ্যই ব্যবহৃত হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। দেখে নিই, প্রধানমন্ত্রীর পদত্যাগ, দ্য প্রাইম মিনিস্টার রিজাইন্স প্রেজেন্ট টেন্স। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, গ্যাস সিলিন্ডার কজেস প্রেজেন্ট টেন্স এক্সপ্লোশন। এরকম আরও অনেক হতে পারে। আমরা চলে যাব পরের সেগমেন্ট, কোটেশনে, মনীষীদের উক্তি বা বিখ্যাত গ্রন্থের বিবৃতি বোঝাতে। স্বামীজি বলেন, শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত শক্তির বহিঃপ্রকাশ। কে লিখব? স্বামীজি সেজ উইদিন কোটেশন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। যেহেতু কোটেশনের মধ্যে মনীষীদের উক্তি, আমরা সেটাকে প্রেজেন্ট টেন্সে লিখলাম ইজ। একইভাবে বিখ্যাত গ্রন্থের বিবৃতি, বাইবেলের মতে প্রতিবেশীকে ভালোবাসো, বাইবেল সেজ লাভ দ্য নেইবার। ইম্পারেটিভ সেন্টেন্স, লাভ প্রেজেন্ট টেন্স, লাভ দ্য নেইবার। এইভাবে আরও অনেক উক্তি হতে পারে, অনেক বিবৃতি হতে পারে। আমরা চলে যাব পরের সেগমেন্ট, কন্ডিশনাল ক্লজ এ, শর্ত বোঝাতে ফিউচার টেন্সের সঙ্গে, ফিউচার টেন্সের সঙ্গে প্রেজেন্ট টেন্স ব্যবহৃত হবে। এক্ষেত্রে একটা সূত্র আছে, ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল প্লাস ফিউচার ইনডেফিনিট। এই সূত্রে আমরা দেখব দুটি বাক্য, তুমি যদি শেখাও আমি বুঝতে পারবো। ইফ ইউ টিচ প্রেজেন্ট টেন্স টিচ মি, যদি তুমি আমাকে শেখাও আই উইল আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারবো, ফিউচারের সঙ্গে প্রেজেন্ট টেন্স। একইভাবে আমার সঙ্গে দেখা করলে আমি তোমাকে কারণটি বলবো, আই উইল টেল ইউ দ্য রিজন, আমি তোমাকে কারণটি বলবো। ইফ ইউ মিট মি, মিট প্রেজেন্ট টেন্স, তবে এই ক্ষেত্রে ইফটাকে মাঝখানে লেখা হয়েছে, এভাবে লেখা যায়, ইফটাকে আমরা শুরুতেও আনতে পারতাম, ইফ ইউ মিট মি আই উইল টেল ইউ দ্য রিজন। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহৃত হয় স্টোরি টেলিং অর ডিসক্রাইবিং সিরিজ অফ ইভেন্টস, গল্প বর্ণনায় অথবা ঘটনার পরম্পরা বর্ণনায় ব্যবহৃত হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। দেখে নিই দুটি বাক্য, আমি দরজাটি খুললাম এবং বাইরের দিকে তাকালাম, কিন্তু সেখানে কেউ ছিল না। ছিল না দেখে আমাদের মনে হতে পারে এটা হয়তো পাস্ট টেন্সের বাক্য, তাহলেও বাক্যটায় যেহেতু একটা পরম্পরা আছে, ঘটনার পরম্পরা আছে, আমরা সেক্ষেত্রে ব্যবহার করব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সুতরাং বাক্যটি হবে, আমি দরজাটি খুললাম, আই ওপেন প্রেজেন্ট টেন্স দ্য ডোর অ্যান্ড লুক ইনটু প্রেজেন্ট টেন্স দ্য আউটসাইড, বাইরের দিকে তাকালাম, বাট নোবডি ইজ দেয়ার, ইজ দেয়ার সেখানে কেউ ছিল না। তাহলে কি হলো, আই ওপেন দ্য ডোর অ্যান্ড লুক ইনটু দ্য আউটসাইড বাট নোবডি ইজ দেয়ার। আরও একটা বাক্য, সে চেয়ারে বসলো, ফোনের কাছে গেল এবং একটা নাম্বারে ফোন করলো, কিন্তু কেউ উত্তর দিল না। কয়েকটা ঘটনা পরম্পরা অনুযায়ী সাজানো আছে, আমরা দেখে নিই। সে চেয়ারে বসলো, হি সিটস নট স্যাট, সিটস ডাউন আ চেয়ার, মুভস টু এ ফোন, মুভস প্রেজেন্ট টেন্স টু এ ফোন অ্যান্ড ডায়ালস আ নাম্বার বাট নোবডি রেসপন্স প্রেজেন্ট টেন্স। তাহলে কি হলো, হি সিটস ডাউন এ চেয়ার, মুভস টু এ ফোন অ্যান্ড ডায়ালস এ নাম্বার বাট নোবডি রেসপন্স।
এরকম ঘটনার পরম্পরা হলে সেই ক্ষেত্রে ব্যবহৃত হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। চলে যাব পরের সেগমেন্ট। ফর এক্সক্লামেশন বিগিনিং উইথ হিয়ার অ্যান্ড দেয়ার। হিয়ার এবং দেয়ারের সঙ্গে কন্টিনিউয়াস টেন্সের মতো এক্সক্লামেশন তৈরি করতে ব্যবহার করা হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যেমন ট্রেন আসছে, হিয়ার কামস দ্য ট্রেন। ঘন্টা বাজছে, দেয়ার গোস দ্য বেল। ঘন্টা বাজছে, গোস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কিন্তু বাক্য দেখে মনে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা চলে যাব পরের সেগমেন্ট, যেখানে কমেন্ট্রি অন গেম অন টিভি, খেলার ধারা বিবরণীতে ব্যবহৃত হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যেমন মেসি বল বাড়ায় রোনাল্ডোকে, রোনাল্ডো শট করে এবং গোল। সেক্ষেত্রে কি বলা হয়ে থাকে? মেসি passes the ball to Ronaldo and he shoots and hits a goal. প্রত্যেকটা পার্টি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। মেসি passes প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স the ball to Ronaldo and he shoots প্রেজেন্ট টেন্স and hits a goal. প্রত্যেকটাই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহৃত হয়েছে। আমরা আরও একটা বাক্য দেখতে পারি, আকরাম বল করলো সচিনকে, কাট করলো সচিন এবং 4। কিভাবে বলা হয়ে থাকে? আকরাম বলস টু সচিন, হি কাটস অ্যান্ড ইটস 4। এইভাবে কমেন্ট্রিতে ব্যবহৃত হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো নন প্রোগ্রেসিভ ভার্ব, যেটাকে বলা হয়ে থাকে স্টেট ভার্বে। জানার বিষয় নন প্রোগ্রেসিভ ভার্ব কি? নন প্রোগ্রেসিভ ভার্ব হলো যে ভার্বগুলোকে প্রোগ্রেসিভ টেন্সে ব্যবহার করা যায় না। প্রোগ্রেসিভ টেন্স কি? প্রোগ্রেসিভ টেন্স হলো কন্টিনিউয়াস টেন্সকে বলা হয়ে থাকে প্রোগ্রেসিভ টেন্স। অর্থাৎ নন প্রোগ্রেসিভ ভার্ব, যে ভার্বগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যায় না, যেটার আরেকটা নাম আছে, সেটা হলো স্টেট ভার্ব। কাকে বলে স্টেট ভার্ব? যে ভার্বের কার্যকলাপ সেই অর্থে আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাই না। যেমন প্লে, খেলা করা, খেলাটা কীরকম আমরা দেখতে পাই। রাইটিং এ লেটার, চিঠি লেখাটা আমরা দেখতে পাই, কিন্তু যদি বলা হয় লাভ, ভালোবাসা, সেটা আমরা দেখতে পারি না, অনুভব করি। যদি বলা হয় আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারা, সেটাও আমরা অনুভব করি, আমরা বাস্তবে দেখতে পাই না। সুতরাং এই ধরনের ভাবকে বলা হয়, যেগুলো অনুভূতি দিয়ে অনুভব করা হয়, সেটাকে বলা হয় স্টেট ভার্ব। স্টেট ভার্ব সাধারণত কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় না। তাহলে কোথায় ব্যবহৃত হয়? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে স্টেট ভার্ব ব্যবহার করা হয়। আমরা দুটি উদাহরণ দেখব। স্টেট ভার্ব নিয়ে আরও বিস্তারিত আলোচনা যখন আমরা কন্টিনিউয়াস টেন্স আলোচনা করব, আরও আলোচনা হবে। এখন আমরা দেখব দুটি উদাহরণ। সে গণতন্ত্রে বিশ্বাস করে না, প্রেজেন্ট টেন্সে লিখব হি ডাজেন্ট বিলিভ ইন ডেমোক্রেসি। বিলিভ, বিশ্বাস করা, এটা স্টেট ভার্ব। আরও একটা বাক্য, তুমি কি বুঝতে পারছো, তুমি কি করছো, এই পারছো দেখে মনে হতে পারে কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে, কিন্তু লেখা যাবে না। তুমি কি বুঝতে পারছো, বুঝতে পারাটা স্টেট ভার্ব, সেই জন্য আমরা লিখব ডু ইউ আন্ডারস্ট্যান্ড, নট আন্ডারস্ট্যান্ডিং, ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর ডুইং। ডুইং অ্যাকশন ভার্ব, সেই জন্য সেটা কন্টিনিউয়াস ফর্ম হলো। সুতরাং এটা হলো মূল কথা যে স্টেট ভার্ব যেহেতু কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় না, সেটাকে কন্টিনিউয়াস অর্থ হলেও আমরা কখনো কখনো সেটাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহার করে থাকি। আর শেষ করব আজকের এপিসোড। তবে আজকের এপিসোড শেষ করার আগে বরাবরের মতো বলবো, এখনও আপনারা বা তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ ডু ইট কুইকলি, কারণ তোমাদের ওই ছোট্ট ভালোবাসা আমাদের কাজ করার ক্ষেত্রে অনেক অনেক উৎসাহ হিসাবে আমাদেরকে উৎসাহিত করতে পারে। সুতরাং সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং দেখতে থাকো ম্যাথমেটিক্যাল ইংলিশ।